আজ আমরা কথা বলবো জন মিলিংটন সেঞ্জের লেখা বিখ্যাত একাঙ্ক নাটক রাইডার্স টু দ্য সি নিয়ে। হুম ১৯০৪ সালে প্রথম প্রকাশিত হয়, আর নাটকটা কিন্তু আইরিশ সাহিত্যের একটা মাইলস্টোন বলা চলে। একদম। আর এর পটভূমিটাও খুব আকর্ষণীয়। আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলের আরান দ্বীপপুঞ্জ, মানে বেশ রুক্ষ প্রত্যন্ত একটা জায়গা। ঠিক। আর গল্পটা একটা দ্বীপবাসী পরিবারকে ঘিরে, যারা প্রতিনিয়ত লড়ছে, আসলে সমুদ্রের সঙ্গে লড়ছে। নাটকের মূল চরিত্র মা মরিয়া। ওনার জীবনটা যেন শুধুই হারানোর গল্প। স্বামী, শ্বশুর আর একে একে ৫ ছেলে সবাইকে সমুদ্র কেড়ে নিয়েছে। ভাবা যায়। আর এখন তার সঙ্গে আছে ২ মেয়ে, ক্যাথলিন আর নোরা, আর একমাত্র জীবিত ছেলে বটলি। তো চলুন আজ এই নাটকের গভীরে যাই, চেষ্টা করি এর করুণ আখ্যান আর চরিত্রদের ভেতরের যন্ত্রণাটা অনুভব করার। আর এখানে সিনজের মুন্সিয়ানাটা দেখতে হবে। তিনি কিভাবে ওই অঞ্চলের মানুষের মুখের ভাষা, তাদের লোকবিশ্বাস, দ্বীপের কঠিন বাস্তবতাকে ব্যবহার করেছেন। ভাগ্যবাদ আর প্রকৃতির অপ্রতিরোধ্য শক্তি, এই থিমগুলো খুব জোরালোভাবে এসেছে। নাটকের শুরুতেই তো আমরা দেখি ক্যাথলিন আর নোয়া খুব উদ্বেগের মধ্যে আছে। ওরা ওদের আরেক ভাই মাইকেলের কিছু পোশাক পেয়েছে। হ্যাঁ, এক ধর্মযাজক পাঠিয়েছেন ডোনেগাল থেকে, সম্ভবত সমুদ্র থেকে উদ্ধার করা। ওরা নিশ্চিত হতে চাইছে ওগুলো মাইকেলের কিনা। কিন্তু মায়ের কাছ থেকে ব্যাপারটা গোপন রাখছে, মানে মরিয়াকে এই খবরটা দিতে ভয় পাচ্ছে ওরা। এই যে গোপনীয়তা, এই চাপা উদ্বেগ, এটাই কিন্তু শুরু থেকে নাটকের বিষণ্ণ পরিবেশটা তৈরি করে দেয়। বোঝা যায় এই পরিবারের মৃত্যু কতটা স্বাভাবিক, আবার একই সাথে কতটা ভয়ঙ্কর। ঠিক তাই। আর এর মধ্যেই পরিবারের একমাত্র পুরুষ সদস্য বার্টলি, সে তৈরি হচ্ছে সমুদ্র পাড়ি দেওয়ার জন্য, ঘোড়া নিয়ে মেলায় যাবে। কিন্তু আবহাওয়া তো ভালো না, সমুদ্র উত্তাল। হ্যাঁ, আর মা মরিয়া তো ওকে আপ্রাণ আটকাতে চেষ্টা করছেন। ওর মন বলছে বিপদ আসন্ন, কিছু একটা খারাপ ঘটবে। কিন্তু বার্টলি শুনবে কেন? ওর যুক্তি হলো এটাই তো রোজগারের পথ, ঝুঁকি তো নিতেই হবে। সে মায়ের আশীর্বাদ পর্যন্ত নিল না। মানে ওর এই বেরিয়ে যাওয়াটা কেমন যেন একরোখা মনে হয়। হুম এটা কি শুধুই জীবিকার তাগিদ, নাকি এক ধরনের ফেটালিজম, মানে ভাগ্যকে মেনে নেওয়া যে এই বিপদটাই জীবনের অংশ? এটা একটা প্রশ্ন বটে। এরপরের ঘটনাটা তো সত্যি গায়ে কাটা দেয়। মৌরিয়া ছেলের জন্য রুটি নিয়ে ছোটেন ঝর্ণার ধারে, যদি আশীর্বাদটা দেওয়া যায় এই ভেবে। কিন্তু সেখানে গিয়ে কি দেখলেন তিনি? দেখলেন বাটলির লাল ঘোড়াটার ঠিক পিছনেই একটা ধূসর ঘোড়া, আর তাতে সওয়ার হয়ে আছে তারই মৃত ছেলে মাইকেল। আহ, এই দৃশ্যটা, এটা তো নাটকের অন্যতম শক্তিশালী একটা মুহূর্ত। একই সঙ্গে বাস্তব আর অলৌকিক। মানে এটা কি শুধুই মায়ের মনের ভয়, নাকি সত্যিই মৃত্যুর পূর্বাভাস? দুটোই হতে পারে। সিন যেখানে দ্বীপবাসীর অতি প্রাকৃত বিশ্বাস, লোককথা, এগুলোকে দারুণভাবে ব্যবহার করেছেন। মরিয়ার এই দর্শন তো আসলে আসন্ন পুত্র শোকেরই একটা প্রতীকী রূপ। ওই ধূসর ঘোড়াটা যেন মৃত্যুরই দূত। আর শেষ পর্যন্ত তো সেটাই সত্যি হল। মেয়েরা যখন ঘরে বসে মাইকেলের পোশাক শনাক্ত করে কান্নাকাটি করছে, নিশ্চিত হচ্ছে যে মাইকেল আর নেই। ঠিক তখনই গ্রামের মহিলারা বাটলির মৃতদেহ নিয়ে ঘরে ঢোকে। হ্যাঁ, জানা যায় সেই ধূসর ঘোড়াটাই তাকে ধাক্কা মেরে সমুদ্রে ফেলে দিয়েছে। মানে এক মুহূর্তে সব আশা শেষ। নাটকের গতিটা এখানে এসে যেন একেবারে থমকে যায়। মৌরিয়ার প্রতিক্রিয়াটা দেখার মতো। তিনি আর কাঁদেন না। হ্যাঁ, অদ্ভুত এক শান্ত ভাব তার মধ্যে। নাটকের একদম শেষে তার কথাগুলো অবিস্মরণীয়। তিনি বলেন তার সব ছেলেকেই সমুদ্র নিয়ে গেছে, তার আর ভয় পাওয়ার কিছু নেই, প্রার্থনা করারও কিছু নেই। বলেন, ওরা এখন সবাই একসাথে। সমুদ্র আমার আর কোনো ক্ষতি করতে পারবে না। কোনো মানুষই চিরকাল বেঁচে থাকতে পারে না, আর আমাদের সন্তুষ্ট থাকতেই হবে। এই শেষ লাইনটা, আমাদের সন্তুষ্ট থাকতেই হবে, এর মানে কি? সেটাই। এটা কি পরিস্থিতিকে মেনে নেওয়া, নাকি চরম বেদনার পর একটা উদাসীনতা, এক শূন্যতা? হয়তো দুটোই। এটা একই সঙ্গে ট্র্যাজিক, আবার এক ধরনের মুক্তিও বটে। প্রকৃতির বিশাল শক্তির কাছে যেন এক চূড়ান্ত আত্মসমর্পণ। তাহলে দেখুন, রাইডার্স টু দ্য সি শুধু একটা পরিবারের সব হারানোর গল্প নয়। না, এটা তার চেয়েও বেশি কিছু। মানুষের অসহায়ত্ব, ভাগ্য আর প্রকৃতির বিশালতার সামনে মানুষের টিকে থাকার যে লড়াই, তারই এক মর্মস্পর্শী আখ্যান। সিনচো খুব দক্ষতার সাথে দেখিয়েছেন কিভাবে এই দ্বীপের মানুষ প্রকৃতির সাথে এক হয়ে বাঁচে
আবার তারা কাছেই পরাজিত হয়। হ্যাঁ, তাদের ভাষা, তাদের বিশ্বাস, তাদের কষ্ট, তাদের নীরবতা সব কিছু মিলেমিশে নাটকটার করুণ রসকে এমনভাবে ঘনীভূত করেছে যা ভোলার নয়। আলোচনাটা শেষ করতে গিয়ে ওই প্রশ্নটাই আবার মনে আসছে। মৌরিয়ার ওই শেষ কথাগুলো, আমাদের সন্তুষ্ট থাকতেই হবে, এটা কি সত্যি এক ধরনের শান্তি খুঁজে পাওয়া, নাকি আসলে বলার আর কিছু না থাকার অসহায় প্রকাশ? ভাবনার বিষয় কিন্তু।